দিন যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক গোপন খবর। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক কষা হয়েছিল আরও আগেই। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন রুট ধরে পালিয়ে যাবে, এর সবই ছিল পূর্ব নির্ধারিত। এই ঘটনায় এক দুজন নয়, নানা পর্যায়ে জড়িত আরও অনেকে। কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর। আজকের বিশ্লেষণের মূল বিষয় হাদিকে হামলা নয়, মূল বিষয় হলো হামলাকারীরা গুলি করার পর কিভাবে শত শত সিসিটিভি আর পুলিশি চেকপোস্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার জ্যাম ভরা রাস্তা পার হয়ে সোজা বর্ডার ক্রস করে অন্য দেশে চলে গেল। ভাবা যায়, গুলি করার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা ঢাকা থেকে হালুয়াঘাট বর্ডারে পৌঁছালো। প্রাইভেট কার বদল করলো দুবার, আর পুলিশ যখন পৌঁছালো তখন তারা কাঁটা তারের ওপারে। আমাদের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে পালানোর এক নিখুঁত মাস্টার প্ল্যান। কোন রুট ব্যবহার করেছিল তারা, কিভাবে বাইক থেকে প্রাইভেট কারে শিফট হলো, আর এই পুরো গেমে বাইকের মালিক আব্দুল হান্নান আসলে কার দাবার গুটি। আজকের ভিডিওতে আমরা ম্যাপ ধরে ধরে দেখাবো সেই 2 ঘন্টা 20 মিনিটের শ্বাসরুদ্ধকর গ্রেট এসকেপ। ঘটনার তারিখ 12 ডিসেম্বর 2025 শুক্রবার। ঘড়িতে সময় তখন দুপুর 2টা 20 মিনিট। লোকেশন রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড। বাইতুস সালা জামে মসজিদের সামনে দিয়ে একটি রিকশায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি। ঠিক তখনই পেছন থেকে একটি মোটর সাইকেলে আসে 2 যুবক। কোনো কথা নেই, মুহূর্তেই পিস্তল বের করে হাদির মাথা লক্ষ্য করে গুলি। এরপর আহত হাদিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু এর পরপরই শুরু হয় খুনিদের আসল খেলা, পালানোর খেলা। হামলাকারীরা জানতো গুলি করার পর ওই এলাকায় 1 সেকেন্ড দেরি করা মানেই জনগণের হাতে পিটুনি অথবা পুলিশের হাতে ধরা পড়া। তাই তারা এমন এক সময় বেছে নিয়েছিল যখন জুমার নামাজের পর রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকে। কিন্তু পালানোর জন্য তারা যে রুট ম্যাপ বা রাস্তা ব্যবহার করেছে তা দেখে অভিজ্ঞ গোয়েন্দারাও কপালে চোখ তুলেছেন। চলুন আমরা সেই রুটটা একটু ট্র্যাকিং করি। সিসিটিভি ফুটেজ বলছে গুলি করার পর বাইকটি ইউটার্ন না নিয়ে সোজা বক্স কালভার্ট রোড এবং মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে ঝড়ের গতিতে এগিয়ে যায়। তাদের টার্গেট ছিল মেইন রোড এড়িয়ে সরু গলি দিয়ে বের হওয়া। তারা বক্স কালভার্ট রোডের মূল সড়ক পার হয়ে চোখের পলকে ঢুকে পড়ে সেগুন বাগিচা এলাকায়। সেগুন বাগিচা থেকে বের হওয়ার জন্য মূলত 3টি প্রধান রাস্তা আছে। একটি চলে গেছে গুলিস্তানের দিকে, যেখানে সব সময় জ্যাম থাকে। অন্যটি বিজয়নগর পানির ট্যাঙ্কি, সেখানেও ঝুঁকি বেশি। তৃতীয়টি হলো শিল্পকলা একাডেমি হয়ে মৎস্য ভবনের পেছনে রাস্তা। খুনিরা অত্যন্ত ঠান্ডা মাথায় তৃতীয় অপশনটি বেছে নেয়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বাইকটি সোজা শিল্পকলা একাডেমি রাস্তা ধরে ভেতরে চলে যাচ্ছে। এখানে লক্ষ্য করার বিষয় হলো তারা প্রেস ক্লাব বা হাইকোর্টের সামনের মেইন রোড সম্পূর্ণ এড়িয়ে গেছে। কারণ তারা জানতো শুক্রবার দুপুরে ভিআইপি মুভমেন্ট না থাকলেও প্রেস ক্লাবের সামনে পুলিশি চেকপোস্ট থাকে। তাই তারা কাকরাইল মসজিদ সংলগ্ন সড়ক ব্যবহার করে। কাকরাইল থেকে তারা সোজা চলে যায় শাহবাগের দিকে। শাহবাগ মোড় পার হয়ে তারা প্রবেশ করে মিরপুর রোডে। অবাক করা বিষয় হলো পুরো এই যাত্রাপথে তারা কোথাও থামেনি। ট্রাফিক সিগন্যাল, স্পিড ব্রেকার, কোনো কিছুই তাদের গতি কমাতে পারেনি। যেন তাদের কাছে পুরো ঢাকার ট্রাফিক লাইটের কন্ট্রোল ছিল, অথবা তারা জানতো ঠিক কোন সময়ে কোন সিগন্যাল গ্রিন থাকবে। সবচেয়ে বড় টুইস্টটি আসে মিরপুরে পৌঁছানোর পর। সাধারণত অপরাধীরা বাইক নিয়েই পালানোর চেষ্টা করে, কিন্তু এরা ছিল পেশাদার। তারা জানতো বাইকের নাম্বার প্লেট পুলিশ ট্র্যাকিংয়ে চলে আসবে। তাই মিরপুরের একটি নির্দিষ্ট পয়েন্টে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল একটি প্রাইভেট কার। চিন্তা করুন পরিকল্পনার গভীরতা। বাইকটি সেখানে ফেলে তারা দ্রুত উঠে পড়ে ওই প্রাইভেট কারে। কিন্তু এখানে শেষ নয়। তদন্তে উঠে এসেছে মিরপুর থেকে হালুয়াঘাট বর্ডার পর্যন্ত যাওয়ার পথে তারা আরও একবার গাড়ি বদল করেছে। অর্থাৎ মোট 2টি প্রাইভেট কার ব্যবহার করা হয়েছে এই মিশনে। এর মানে শুধু ওই 2 শুটার নয়, তাদের ব্যাকআপ দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় লজিস্টিক্স সাপোর্ট টিম আগে থেকেই প্রস্তুত ছিল। এবার আসা যাক বর্ডার ক্রসিংয়ের ঘটনায়। পুলিশ যখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের রুট ম্যাপ তৈরি করছিল, ততক্ষণে খুনিরা ঢাকা ছেড়ে অনেক দূরে। তাদের গন্তব্য ছিল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত। শুক্রবার মধ্যরাতে সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়। বিজিবি এবং পুলিশের কড়া নজরদারি বসানো হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন যখন সীমান্তে জাল ফেলল, ততক্ষণে পাখি খাঁচা ছাড়া। হালুয়াঘাট সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে 2 মানব পাচারকারীকে আটক করে। তবে তার আগেই ফয়সাল এবং আলমগীর নামের ওই 2 শুটার শুক্রবার রাতে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছে। অর্থাৎ
প্রশাসনের নাকের ডগা দিয়ে একের পর এক গাড়ি বদল করে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা নিরাপদে ভিন দেশে আশ্রয় নিয়েছে। পুলিশ এখন নিশ্চিত ফয়সাল এবং আলমগীর ছিল কেবল হিটম্যান বা ভাড়াটে খুনি। তাদের কাজ ছিল মিশন শেষ করে পালানো, আর তাদের এই পালানোর পথ মসৃণ করতে কাজ করেছে একটি বিশাল সিন্ডিকেট। এখন প্রশ্ন হলো, এই ফয়সাল আর আলমগীর কারা? তাদের পরিচয় কি? পুলিশ বাইকের সূত্র ধরে নাম পরিচয় পেলেও শারীরিকভাবে তাদের নাগাল পায়নি। তবে বাইকটি আমাদের নিয়ে যায় আরেক রহস্যময় চরিত্রের কাছে, আব্দুল হান্নান। যে হর্নের বাইকটি ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছিল, পুলিশ সেটির রেজিস্ট্রেশন নম্বর ট্র্যাক করে মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে গ্রেফতার করে। হান্নানকে আদালতে তোলার পর তিনি যে গল্প শুনিয়েছেন তা এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। রিমান্ড শুনানিতে হান্নান দাবি করেন তিনি বাইকটি মিরপুর মাজা রোড থেকে কিনেছিলেন, কিন্তু অসুস্থতার কারণে পরিবারের চাপে তিনি বাইক চালানো ছেড়ে দেন। এরপর তিনি বাইকটি একটি শোরুমে বিক্রি করে দেন। তার দাবি তিনি বাইক বিক্রি করে দিয়েছেন অনেক আগেই, কিন্তু কাগজপত্রে মালিকানা পরিবর্তন বা নেম ট্রান্সফার করেননি। তার যুক্তি, অসুস্থতার কারণে তিনি শোরুমে গিয়ে নাম পরিবর্তনের স্বাক্ষর দিতে পারেননি। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক আদালতে খুব শক্ত যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেন, বাইক বিক্রি করার পর মালিকানা পরিবর্তন না করাটা কি শুধুই অবহেলা, নাকি এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য ছিল? হান্নান কি আসলেই নির্দোষ বিক্রেতা, নাকি তিনি জানতেন তার বাইকটি হিট অ্যান্ড রান মিশনের জন্য ব্যবহার করা হবে? আদালত হান্নানের এই অসুস্থতার অজুহাত পুরোপুরি বিশ্বাসও করেনি, তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে হান্নান হয়তো সরাসরি হামলায় অংশ নেননি, কিন্তু এই বাইকটি খুনিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় তার ভূমিকা থাকতে পারে। অথবা খুনিরা হয়তো জেনে শুনেই এমন একটি বাইক বেছে নিয়েছিল যার কাগজপত্রে ঝামেলা আছে, যাতে পুলিশ মূল অপরাধীদের ট্র্যাক করতে গিয়ে বিভ্রান্ত হয়। পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইনকিলাব মঞ্চের নেতাদের ধারণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হওয়ার কারণেই ওসমান হাদিকে টার্গেট করা হয়েছে। হামলাকারীরা চেয়েছিল তাকে হত্যার মাধ্যমে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতে, আর তাদের পালানোর স্টাইল দেখে এটা স্পষ্ট যে তাদের পেছনে বড় কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী গোষ্ঠীর শেল্টার আছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আমাদের গোয়েন্দা তথ্যের ঘাটতি। খুনিরা যখন ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছে, তখন হাইওয়ে পুলিশ বা চেকপোস্টগুলোতে কেন তাদের আটকানো গেল না? প্রাইভেট কার বদল করার মতো সময় এবং সুযোগ তারা কিভাবে পেল? হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারীরা কিভাবে এত সক্রিয় যে রেড অ্যালার্টের মধ্যেও তারা মানুষ পার করে দিচ্ছে? পুলিশ এখন মাঝখানের সেই 2টি প্রাইভেট কার এবং তাদের চালকদের খুঁজছে। সিসিটিভি ফুটেজে বাইক আরোহীদের মুখ অস্পষ্ট থাকায় তাদের শনাক্ত করতে সময় লেগেছে, আর এই সময়ের সুযোগটাই কাজে লাগিয়েছে অপরাধীরা। ফয়সাল ও আলমগীর এখন ভারতের মাটিতে, সেখান থেকে তাদের ফিরিয়ে আনা দীর্ঘ আইনি প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু তাদের যারা এই দেশে আশ্রয় দিল, গাড়ি দিল এবং বর্ডার পার করে দিল, তারা তো দেশেই আছে। পুলিশ কি পারবে এই লোকাল মাস্টার মাইন্ডদের ধরতে? এই ঘটনা আমাদের নিরাপত্তা ব্যবস্থার একটি বড় দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সন্ত্রাসীরা হাইটেক হচ্ছে, তাদের পরিকল্পনা হচ্ছে নিখুঁত, কিন্তু আমাদের নজরদারি কি সেই তালে তাল মেলাতে পারছে? ওসমান হাদি বেঁচে আছেন ভাগ্যের জোরে, কিন্তু খুনিরা যে ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করে পালিয়ে গেল তা সত্যি ভয়ের কারণ। আব্দুল হান্নানের রিমান্ড শেষে হয়তো জানা যাবে বাইক হাত বদলের আসল কাহিনী, হয়তো বেরিয়ে আসবে কারা ছিল সেই প্রাইভেট কারের চালক। কিন্তু ততদিনে ফয়সাল আর আলমগীর হয়তো তাদের ডেরা বদলে ফেলবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাইকের মালিক হান্নান কি আসলেই নিরীহ, নাকি তিনিও এই চক্রান্তেরই অংশ? আর এত শত চেকপোস্ট এড়িয়ে খুনিরা বর্ডার পার হলো কিভাবে, কার ইশারায়? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এমন সব বিশ্লেষণধর্মী এবং অনুসন্ধানী ভিডিও নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সত্য খবর জানার অধিকার আপনার, আর তা জানানোর দায়িত্ব আমাদের। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।